সংবিধান সংশোধনের বিশেষ কমিটি, এটা আবার কি? এটা আবার কোন গান নতুন করে উদয় হলো? এই গানটা উদয় হয়েছে গতকালকে সন্ধ্যায় জাতীয় সংসদে। বেশিরভাগ মানুষ, দেশের মানুষ, বেশিরভাগ মানুষ এটা টেরি পেন, এটা কি খাবে না মাথায় দিবে না, কি হবে এটা? তো সংসদে কত ধরনের নাটক হয়, এটা আবার কোন নাটক? আচ্ছা, দেখা যাবে নি পরে। বেশিরভাগ মানুষের এই হলো অ্যাটিচিউড। ইভেন যারা রাজনৈতিক দলের কর্মী, তারাও যে কতটা বুঝছেন আমার সন্দেহ আছে। দেখে বোঝা যাচ্ছে সংবিধান সংশোধন বিশেষ কমিটি 12 সদস্যের সরকারি আর 5 সদস্যের বেসরকারি, মানে বিরোধী, এই বলে কমিটিটা বানানো হবে বলে সরকার প্রস্তাব করেছে। এই জিনিসটা কি আসলে? এই জিনিস পুরনো, বহু পুরনো। এটা ঘাটে বাইর করলে এখন বা কাটাকাটি করলে এখন ইউনুসের কত বড় চোখ চামারি ছিল, এটা এখন বাইরে বেরোবে। জুলাই সনদ মুখে অনেক ফুলঝুরি, এই পুরো আলোচনাটার ভিতরে দেখবেন যে অসংখ্য ফুলঝুরি মার্কা শব্দ আছে। যদি বলেন আসলে কি চাই, তাহলে এটা আলাদা করে বুঝতে হবে। এই যে বললাম জুলাই সনদ, সাংঘাতিক তো। জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার। বিএনপি কখনো সংস্কার শব্দটা ইউজ করবে না, বলবে সংশোধন। এত কি এই দুটো শব্দ, এত কি ফারাকটা হলো তারেক জিয়ার পক্ষে দাঁড়াইছিল, তারেক জিয়াকে আশ্রয় করে দাঁড়িয়েছিল ইন্ডিয়া। ইভেন হাসিনার কথা উচ্চারণ করবো না, হাসিনারা পরে দেখা যাবে আমাদের নেত্রী বাঁচে কিনা, ওটা ছিল মূল বিষয়। ওরা দায়িত্ব ইন্ডিয়াকে দিচ্ছিল। ওরা কেন 72 সংবিধানে যদি হাত দেওয়া যায় তাহলে তো মুশকিল। তাদের এত সাদের 72 সংবিধান তাহলে যাবে, তো হয় না। সো বিএনপি কে এটার দায়িত্ব তারা দিছিল, বিনিময়ে পুনঃসমর্থনের প্রস্তাব। তারেক জিয়া ইলেকশনের আগে একরকম তারেক জিয়া, আর ইলেকশনের পরে এটা আরেক রকম তারেক জিয়া। বলছি একটু পরে। ফাইনালি তাহলে ইউনূস সাহেবের এই যে সংস্কার বা জুলাই সনদ, এটারও আসলে ছোট মানেটা কি, অ্যাকচুয়াল মানেটা কি? ইউনূস সাহেব কি চায়? একদম বাংলা কথা বললে ইউনূস সাহেব প্রেসিডেন্ট হইতে চায়। দেশের প্রেসিডেন্ট না, এমন প্রেসিডেন্ট যাকে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা ভাগ দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে, এমন একটা প্রেসিডেন্ট। তারেকের ক্ষমতা একচেটিয়া তারেককে দিতে চায় না, প্রধানমন্ত্রীর আগেকার মতন করে ক্ষমতা প্রধানমন্ত্রীকে দিতে চায় না, তার ভাগ নিতে চায় এমন একটা রাষ্ট্রপতি, এবং সেই রাষ্ট্রপতি উনি হইতে চায়। প্লাস রাষ্ট্রপতি হওয়াটাই শুধু না, এইটিকে এনশিওর করার জন্য ওনার হাতে যে ক্ষমতা আসবে, উনি যে একটা প্যারালাল ক্ষমতা প্রাইম মিনিস্টারের মতন অনুভব করা হচ্ছে, অনুমান করে নেওয়া হচ্ছে। তারেক জিয়াকে তো প্রাইম মিনিস্টার বানাইছি আমি ইউনূস তো বানাইছি 13 জুনের 2025 লন্ডন বৈঠকে, লন্ডনে আপে। কিন্তু এখন তুমি আমাকে প্রেসিডেন্ট বানাও, ক্ষমতা অর্ধেকটা দাও। এইটাই আলাপ হয়েছিল শেষ সময়। ফলে ইউনূস সাহেবের দিক থেকে দ্বিকক্ষ বিশিষ্ট একটা আবদার করা হয়েছিল। দ্বিকক্ষ বিশিষ্ট হলে কি হবে? 50% বেশি সংসদ, মানে সকল দ্বিকক্ষ বিশিষ্টের 100 জনের মধ্যে 50 জনই তার অনুগত থাকবে। যেভাবে হোক উনি তার অনুগত লোককে দিয়ে এটা পূরণ করে। ফলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটা থাকবে প্রেসিডেন্টের কন্ট্রোলে। ফলে প্রেসিডেন্টের হিউজ পাওয়ার, তারেকের সাথে ক্ষমতা শেয়ার করবে। এই ছিল ইউনূস সাহেবের টোটাল পরিকল্পনা। কবে হয়েছে দেখেন, আগস্টের 8 তারিখে সরকার শুরু হয়েছে। গুছায় বসতে বসতে আগস্ট মাসটা গেছে। তাও যদি ধরেন আপনি ওখানে 5 মাস, আর হলো যে পরের 6 মাস, 5 আর 6 11 মাস হয়ে যায় প্রায়। এই 11 মাসের মধ্যে উনি পরে কি করবেন, ইলেকশনটা কিভাবে কি করবেন তা ফসল করে ফেলেছে। সেটাই হলো 13 জুনের লন্ডন আপাত। তারেককে ক্ষমতায় বসাবেন আর উনি প্রেসিডেন্ট নেবেন, ক্ষমতা ভাগাভাগি। ওকে, এইটা ল্যাঙ্গুয়েজে কিরকম ভাবে ছিল, এটা তো গেল মূল খায়েশটা, মূল পরিকল্পনাটা বাস্তবে কি করে করেছে। বাস্তবে বাস্তবায়নের জন্য এইবার
বিএনপির মুখে যে শব্দটা আসছে ৭২ সংবিধান, ৭২ সংবিধান, ৭২ সংবিধান, এর বাইরে কিছু না, কেন হাত দেওয়া যাবে না। প্রথম আলো আজকে একটা রিপোর্ট করেছে এটা নিয়ে, সেখানে লিখছে বইয়ের ভাষায় দিয়ে, মানে ওখানে যেসব কাগজ আর আবুল চাবুল গার্বেজের ভিতরে মূল স্বার্থটা লেখা ছিল, সেই গার্বেজের ল্যাঙ্গুয়েজটা উঠাই নিয়ে আসছে। সনদের 48টা প্রস্তাব সংবিধান সম্পর্কিত ইউনূস সাহেবের নিকটে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছিল। সেইখানে সংবিধানে কি কি পরিবর্তন আনা যেতে পারে তা নিয়ে আলোচনা উঠেছিল। সে বোধহয় গোটা 64 বা এরকম কিছু একটা হবে নাম্বার টোটাল, তার মধ্যে 48টাই ছিল সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাব। এর মধ্যে মৌলিক সংস্কার, এই যে শব্দটা মৌলিক সংস্কার, বিএনপি শব্দটা ডাইরেক্ট আর বলতে পারে না ৭২ সংবিধান ভাঙা যাবে না। আমি ইন্ডিয়া গেছে কমিটমেন্ট করে আসছি, এটা তো বলা যায় না এইভাবে। ও বলতে যাচ্ছে কোন মৌলিক সংস্কারের ব্যাপারে বিএনপি ভিন্ন মত আছে, এটা কিন্তু লেখা আছে, ফর্মাল ল্যাঙ্গুয়েজ হলো এটা। সেই জন্য নিজেদের ভিন্ন মতের ভিত্তিতে বিএনপি নিজেদের ভিন্ন মতের ভিত্তিতে, কেন ওখানে তারা নোট অফ ডিসেন্ট দিছিল, নিজেদের ভিন্ন মতের ভিত্তিতে এই যে সংবিধানে সংশোধনে রাজি হয়েছিল। এটা হচ্ছে বিএনপি ল্যাঙ্গুয়েজ। পাল্টা তখন 11 দল হয় নাই, যারা পরে 11 দল হচ্ছে তাদের কি আগ্রহ ছিল? তাদের আগ্রহ ছিল একবারে ইউনূস সাহেবের ল্যাঙ্গুয়েজটাই টোটো। জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো হুবহু বাস্তবায়নের পক্ষে তারা। দেখে মনে হচ্ছে সাংঘাতিক ডিফারেন্স তাদের না। একদম সোজা করে বললে লড়াইটা তাদের হচ্ছিল ৭২ সংবিধানের পক্ষে দাঁড়াই গেল তারেক রহমান তথা বিএনপি এবং তার সালাউদ্দিন। এর পাল্টা ইউনূস সাহেবের হুবহু সংশোধন, মানে হলো দ্বিকক্ষ করবেন না করবেন, দেখেন দ্বিকক্ষ শব্দটা কোথাও নাই, এটা আড়ালে দিয়ে দিচ্ছে। কিন্তু ইউনূস সাহেবের আগ্রহ জুলাই সনদের মূল পয়েন্টটাই হলো দ্বিকক্ষ। দ্বিকক্ষ হলে উনি প্রেসিডেন্ট হইতে পারেন, দ্বিকক্ষ হলে উনি আরেক প্রধানমন্ত্রী হবে, উনার অর্ধেকটা পাওয়ার শেয়ার করতে পারবেন। এগুলো হচ্ছে আসল কথা। তারেকের কেন ৭২ সংবিধানে এত প্যাট পড়ে যাইতেছে? এর কারণ হলো তারেক বেচাইন ছিল ওই সময়গুলোতে। জুন মাসে ইউনূস সাহেবের সাথে রফা হয়েছে ঠিক, কিন্তু এরপরও বেচাইন, অস্থির, কি হয় না হয়, ক্ষমতা পাই কি না পাই, ফলে কিছু হারাতে চাচ্ছিল না তারেক। ফলে একদিকে ইন্ডিয়ার সাথে খাতে রাখছিল সমানে, একদিকে আমেরিকার সাথে খাতে কাউকে বাদ ছিল না। সে ধরেই নিয়েছিল এই দুটো কোনটাই অসন্তুষ্ট করে ক্ষমতা আসা যাবে না, অসন্তুষ্ট করলে ক্ষমতা ওইখানেই বাইরে হয়ে যাবে। কাজে এদিকে পড়ায় পুড়ায় তাল দিয়ে রেখা যা চাই সে তো হ দিয়া ক্ষমতাটাকে পায় নিতে হবে। তাহলে কিন্তু সে জানে না যে ডিসেম্বরে ইউনূস মিয়া রাজি হয়ে তাকে দেশে আনার ব্যবস্থা করে দিবে কিনা। সে 25শে ডিসেম্বর দেশে ফিরে আইসা দেখেন কতদূর, সে তো ভোটারও না, মানে সে হলো আমেরিকা লন্ডনে রাজনৈতিক আশ্রয় নিয়েছিল কিনা এটা সে আবছা করে রেখে দিয়েছে। কিন্তু যেভাবে সে ল্যান্ড করে বাংলাদেশে, তাতে এটা পরিষ্কার সে এখানে আগে পরে যাই হোক না কেন শেষ বেলায় তার রাজনৈতিক আশ্রয় নেওয়া জায়গা থেকে সে আসতেছে। এই জন্য তার পাসপোর্ট ছিল না, সে একটা ট্রাভেল পাসে আসছে। ট্রাভেল পাসে এসে এইটার ব্যবস্থা করছে ইউনূস সাহেব। সেকেন্ড টাইম তাকে একটা বিশেষ অফার দিছে, দুই বিশেষ উপদেষ্টা তারেক আসতে গেলে কি কি লাগবে তার তাবৎ বন্দোবস্ত করে দিচ্ছে দুই কুখ্যাত বলবো ইউনূস সাহেবের দুই কুখ্যাত উপদেষ্টা। ইউনূস সাহেবের যতগুলো খারাপ কাজ আছে, আন্ডারগ্রাউন্ড কাজ আছে, এই সবগুলো কাজে উস্তাদ তারা, সহকারী আর কি। এদের মধ্যে একটা তো আরো সাংঘাতিক সহকারী, যে নিজেকে ইউনূস সাহেবের প্যারালাল মনে করে, তার হাত থেকে ক্ষমতাটা ইউনূস সাহেবের হাতে চলে গেছে এরকমটা মনে করে সে। এনিওয়ে, সো এটা পাওয়ার পর ইলেকশনটা এরকম হয়েছে। এটা তো তারেক জিয়ার স্বপ্ন ছিল না 25 ডিসেম্বর ঢাকায় ফিরে একদিনের মধ্যে এনআইডি থেকে শুরু করে নাগরিক হওয়া, ভোটার হওয়া, ভোটার লিস্টে নাম ওঠা, সবকিছু 5ই ফেব্রুয়ারি ইলেকশনে পার্টিসিপেট করা, এই সবই ঘটেছিল। তাহলে মূল তাদের দ্বন্দ্বের জায়গাটা হচ্ছে এইটা। এখন প্রশ্ন হলো তারেক যে
সংসদে প্রস্তাবটা করছে, এতে বিরোধী দলরা ওয়াক আউট করছে, খুব বিরক্ত। আমি যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা আপনারা চাচ্ছেন কি আসলে, কেন জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, উত্তর দেন। জুলাই আগস্টের অভ্যুত্থান, এই সেই হ্যান মেলা আবেগী কথাবার্তা বলবেন, যে ভুয়া কথা বলতে বললেন না। আপনারা একটা ইলেকশন করছেন আপাত করে, ভাগ বাটোয়ারা করছেন, সিট ভাগাভাগি। হাসিনা এরকম করে নাই। এরপরও আপনারা জুলাই সনদ মানান না। আপনারা কে করেন নাই ভাগ বাটোয়ারার মধ্যে? ইউনূস করে নাই। ও চাইছে যে এটার ভিতর দিয়ে ওর নিরপেক্ষ বিশিষ্ট হইয়া তার প্রেসিডেন্ট হওয়াটা নিশ্চিত। তারেক ক্ষমতায় চাইছে, না তোকে দিলাম 209টা দিয়ে দিচ্ছি, যা খুশি করতে হবে। জামাতকে দিয়েছে 77 ওর হোয়াটএভার, 6টা দিয়েছে এনসিপি, সবাই খুশি। এই ইলেকশনটা করার পরে আপনারা জুলাই সনদ মানান কেমনি? হ্যাঁ, এই ইলেকশন করার জন্য আপনারা জুলাই আগস্টের অভ্যুত্থান করছিলেন? উত্তর দেন। লজ্জা লাগে না? আরো আসেন, কেন আপনারা একই দিনে 2টা ইলেকশন করতে গেলেন? গণভোটের আর জাতীয় সংসদ ইলেকশন একদিনে কেন দিলেন? এই জামাত শুরুর দিকে কত বিরোধিতা করছেন না? না, আপনারা আগে গণভোট দিতে হবে। আপনারা যদি এতই জুলাই সনদ নিয়ে পেট পেরে যাওয়া অবস্থা হয়, ডেলিভারি হয়ে যাবে একেবারে আপনাদের প্রেগনেন্ট মহিলার মতো। তো তাহলে আগে গণভোটটা করার নাই কেন? ওই কম্প্রোমাইজটা কেন করেছিলেন? জামাতকে এটার উত্তর দিতে হবে। আপনারা দিছিলেন এই জন্য যে ইউনূস আশ্বস্ত করেছিল, দেওয়া অসুবিধা নেই, তোমাদের করে সিট দেওয়া নেই। আর জামাত পুরো জিনিসটা ফয়সলা করেছে এই জুলাই সনদ যার নামে যাক, আগে তো সিট পেলোই। তারেক জিয়া তো এমনি জুলাই সনদের পক্ষে না, সে ইন্ডিয়ার কাছে কমিটেড যে আমি নিশ্চিত করে দেব যে 72 সংবিধানে হাত লাগবে না। সে তাই করেছে, কারণ তার তখন সংখ্যা যাচ্ছিল না। ইউনূস সাহেব যতই করুক, যদি ফাইনালি ক্ষমতায় না যাওয়া হয় ইন্ডিয়ার জন্য কোনখান থেকে কি চাল মেরে দেয়। জামাতও এটাকে অবিশ্বাস করতে পারছিল না, সে বিএনপির উপর দিয়া ভাই আমাকে একটা, মানে তারও ভয় ছিল যদি ইন্ডিয়ানরা আপত্তি করে তার ইলেকশনটা ক্যান্সেল করে দেয়, কোনোটা আপত্তি তোলে, ফলে অলমোস্ট একটা প্রতিযোগিতা বিএনপি আর জামাতের মধ্যে ইন্ডিয়াকে তোর সঙ্গে। এটিকে আমরা দেখিনি। 60 আসনের 2 দলই রাজি ছিল না। পরবর্তীকালে ইভেন যতগুলা জামাত বড় মিটিং করছে সোহরাওয়ার্দী পার্কে, প্রত্যেকটা সবাই ওয়ান অফ দ্য গেস্ট, চিফ গেস্ট হিসেবে এই গোবিন্দ পরামানিক থাকে নাই? চিন্ময় এই লোহাগড়ের এমপিটার বগলে বগলে ঘুরে নেই? এগুলো কিসের লক্ষণ? এগুলো হচ্ছে ইন্ডিয়াকে তেল মারার প্রতিযোগিতা আপনাদের। তো এই যখন করবেন তো সম্ভবত দুজনাই তো তটস্থ ভাবতেছে ইন্ডিয়ার হাতে বিরাট পাওয়ার আছে। আচ্ছা, ইন্ডিয়ার আবার কেউ কেউ বলতেছে ইউনূস সাহেব হলো চরম ইন্ডিয়া বিরোধী। আচ্ছা, চ্যালেঞ্জ দিলাম, ওই 2024 সালে আগস্ট মাসে 8 তারিখে ক্ষমতা নিচ্ছে, 13 তারিখে দেখেন ইউনূস সাহেব বলতেছে না হাসিনা ইন্ডিয়া আছে থাকুক, এইটা নিয়ে আমাদের সাথে ইন্ডিয়ার সম্পর্কের কোনো সমস্যা হয় না। কত সুন্দর কথা না, কত পাইলে বসে বড় করা কথা না ইন্ডিয়াকে। কখন সে বিরোধিতা করছে? যখন 17 নভেম্বরে এই খলিল সাহেব ইন্ডিয়া গিয়ে প্রস্তাব দিতে গেছে যে তারেকের সাথে ডিল করতে গেলে কিন্তু আমাদের সাথে কথা বলতে হবে। ইন্ডিয়া বলছে মাই ফুট, তুই কে? তারেকের লাগে আম করে যোগাযোগ আছে, তোকে লাগবে না। এটা বলার পরে আপনি খেপে গেছেন, আপনি ইউনূস খলিল খেপে গেছেন। তাহলে মূল বিষয়টা কি হলো? এটা হলো তখনকার তারেক। এই জন্য বলছি ইলেকশনের আগের তারেক একরকম, এই হলো ইলেকশনের আগেকার তারেক। ইলেকশনের পরের তারেক টের পাচ্ছে যে পায়ের নিচে মাটি লাগছে, এখন অনেক কিছু সে অস্বীকার করতে পারে, ঝাড়াই বাছাই করতে পারে, তাই সে করছে। যে তার সবচেয়ে বড় প্রমাণ হলো বুক ফুলাই চীন যেতে পারছে। 1, 2 নম্বর হলো এখন সে
হাসিনাকে পুনর্বাসন দায়িত্ব নিবে না। কতদিন? যতদিন ইলেকশনটা না হয়েছে। ইলেকশনের আগে পর্যন্ত বুলাই বলায় আওয়ামী লীগের ভোটগুলো পাওয়ার চেষ্টা করছে। সবচেয়ে বেশি নিচ্ছে আওয়ামী লীগের ভোট। এই যে আমাদের আলমগীর সাহেব, মির্জা আলমগীর, তার এলাকায় হিন্দু ভোট মেলা। উনি একদম গণতন্ত্র কইয়া করে আওয়ামী লীগের মানে হিন্দুদের ভোট গুলা নিচ্ছে। আর তেমনি ইলেকশনের পর হয়েছে ইন্ডিয়াকে চোখ উল্টাইছে, হাসিনা পুনর্বাসনের দায়িত্ব নেব না পুরা। সেখান থেকে যত দিন গেছে ততই সে অ্যান্টি ইন্ডিয়ান হয়েছে। মানে অ্যান্টি ইন্ডিয়ান বলতে ওই রকম না, মানে আমার সঙ্গে যা কমপ্লেন হয়েছে ওটা আবার কথা বলতে হবে ওনাদেরকে। ওই পুরান আলাপ বাদ রাখেন। আমি এখন কি দিতে রাজি আছে ওটা আলাপ করে নেন। আর যদি হাসিনাকে আমার গাদে চড়াই দেন উপরে ফেলা দিন। এই হচ্ছে এখনকার তারিখের পজিশন। কিন্তু এই যে আপনারা জবরদস্তিতে আবার ইয়েটা ফেরত আনলেন, পুরান তর্ক, পুরান ক্যাচাল, জুলাই সনদ। যদি জিজ্ঞেস করি এগারো দলকে জুলাই সনদ কেন চান আপনারা, কি উত্তর দিবেন? আবেগী কথা কইবেন? জুলাই আগস্ট অভ্যুত্থান, জনগণের স্বার্থ, জনগণের দাবি এসব বলবেন? জনগণের দাবি আপনারা রাখছেন? এই ইলেকশনটা যেভাবে করছেন এটাই তো বোঝা যাচ্ছে জনগণের কি বানিয়ে রাখছেন আপনারা। আপনাদের জনগণের ম্যান্ডেট নিয়ে কেউ এমপি হন নাই, এটা বলার কারো মুখ নেই আপনাদের, না ইউনূস সাহেবের, না ইলেকশন কমিশনের, না আপনাদের দলগুলা যারা সংসদে গেছেন, কারো কোনো মুখ নেই। প্রত্যেকে বেচা দিচ্ছেন জনগণের ম্যান্ডেট। তাহলে এখন আসেন গণভোটের রায়। এই ইলেকশনের পরে এবার গণভোটের রায় যে ম্যানিপুলেটেড না তার প্রমাণ কি? কি দেন, জবাব দেন। গণভোট মানান, গণভোটের ভাইজা কোপায় কোপায় কুচি কুচি করছেন আপনারা, পুরা ইলেকশন থেকে কুচি কুচি করে আনছেন। তাহলে এখন সার কথা শুনেন, আপনাদের দাবির তোলার কারণ কি? ইউনূস সাহেবেরও খেলতেছেন, ইউনূস সাহেবকে প্রেসিডেন্ট বানাই যাবে, এটা আপনাদের লক্ষ্য। এইটার জন্য সংসদে গ্যাঞ্জাম করতেছেন তার বিরুদ্ধে। আপনার দুজনেই তো পাপী, এক পাপী আরেক পাপীকে পাপী বলতেছে। এগুলো ফাইজলামো দেখার সময় আছে জনগণের? ইউনূসকে ক্ষমতা রাখলে আমাদের কি হবে, আমাদের কি লাভ? একদম বাংলা কথা শুনে রাখেন, ইউনূস যেটা করতেছে তার অঙ্গুলে এলোনো যদি নাচেন আপনারা, কত কিছু ঘটবে আমি চিন্তাই করতে পারবেন না। শেষেরটা বলে দিই, চীনে গেছে তারেক যে এটা এখানে শেষ হয়ে যাবে। এখানে ইউনূস সাহেব সাকসেসফুল। ওনার প্রথম লক্ষ্য এখন যতটা না প্রেসিডেন্ট হওয়া, তার থেকে বেশি বড় লক্ষ্য হলো চায়নার সাথে আমাদের সম্পর্কটাকে ভেঙে দেওয়া। এটা হচ্ছে তার প্রধান লক্ষ্য। তাহলে আপনারা 11 দলকে এটা চাচ্ছেন, জেরে কাশেন, পরিষ্কার করে বলেন আপনাদের সাথে ইউনূস সাহেবের সম্পর্ক নাই। আপনারা চায়নার সাথে সম্পর্ক ভাঙার জন্য সবকিছু করবেন, ভাঙা রোধ করবেন। বলেন পরিষ্কার করে, বলতে পারবেন? এগুলা দিয়ে আপনাদেরকে টেস্ট করবো আপনার সাথে ইউনূসের সম্পর্ক আছে কি আছে না। আর 72 সংবিধান থাকবে কি থাকবে না, এগুলো ডেট কেস হয়ে গেছে। যেইভাবে কারচুপির একটা পাতানো নির্বাচন করছেন আপনি, এরপরে এগুলো সংবিধানে কোনটা থাকবে না থাকবে কি এসে যায়, কি এসে যায়? ইউসুফকে ক্ষমতায় বসানোর বুদ্ধি করতেছেন, এছাড়া তো অন্য কিছু নাই এখানে। তাহলে এগুলো নখরা কেন পাবলিকের গাড়ি চাপাচ্ছে? পাবলিকের কাজ কাম নাই? যেখানে বাজেট করতে পারতেছে না, বাজেটে এখনো টাকা জোগাড় হয় নাই, IMF এর টিম এখন বাংলাদেশে আলোচনা চলতেছে, এগুলোতে আপনাদের কোনো ভূমিকা নাই, কোনো আগ্রহ নাই। ইভেন বাজেট আলোচনায় সংসদে পাশের সময় আপনারা কোনো প্রস্তাবও দেন নাই, আপত্তিও দেন নাই, পক্ষেও বলেন নাই। এটা কি? আপনারা এত ব্যস্ত ইউনূস সাহেবের স্বার্থ নিয়ে, আপনাদের কি লাভ হবে এটা বলেন তো দেখি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের আপনাদের লাভ কি? চ্যালেঞ্জ করলো আপনাদেরকে, আপনি 2 পাতা লেখা দেন দেখি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটা কি জন্য বানাতে হবে বাংলাদেশকে, দেন। দিয়েছেন এই পর্যন্ত কখনো? গপ মারেন বিরোধী দল আপনারা। দ্বিকক্ষ বিশিষ্ট জুলাই সনদ মানানি,
হ্যাঁ, কি লাভ হবে বাংলাদেশের বলেন? পাবলিকের কি লাভ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে? টাকা নষ্ট ছাড়া। আর একটা সংসদ বানানোর খরচ জানে? এই খরচ কে দিবে এবং দিয়ে গভর্নমেন্টের পাবলিকের কি লাভ হবে? আপনি বলতেই পারবেন না। এর মানে হলো যে আপনারা দ্বিকক্ষ বিশিষ্ট জুলাই সনদ মানাইতেছেন ইউনূসের খাতিরে। আমরা এটাই মনে করি। আইদার জুলাই সনদের কেন দরকার, জুলাই সনদ মানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কেন দরকার ওটা ব্যাখ্যা দেন। 2 পাতা লেখেন। এনসিপি কেও বলতেছে 2 পাতায় লিখে দেখান কেন এটা এত জরুরি কেন বলতে পারবেন? আচ্ছা, শেষ একটা কথা বলিনি, এটা খুব খারাপ কথা। আপনারা যা করতেছেন তাতে এখন যেটা হবে বাংলাদেশে হওয়ার খুবই সম্ভাবনা হবে, মানে হওয়ার সম্ভাবনা অর্থে বলছি আমি, আপনাদের এই কুসুম কুসুম ঝগড়া কুসুম কুসুম থাকবে না, দালালিটা এক্সপোজ হয়ে যাবে, এমন একটা জায়গায় চলে যাবে বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টির মুরত থাকবে না মুখ দেখানোর, পরস্পরের বিরুদ্ধে লাগায় লেগে দেশে একটা গৃহযুদ্ধ, সংসদ তো দূরের কথা, সংসদে বসতেই পারবেন না, রাস্তায় মারামারি করবেন আপনারা পরস্পরের বিরুদ্ধে। তারেককে এটার জন্য উপরে ফেলাই দেওয়ার চেষ্টা করুন, পারবেন না, আপনি জনসমর্থন পাবেন না। তো কেন করতেছেন তা তো জনগণের কাছে ব্যাখ্যা করেন নাই। কেন এত অসহনীয় হয়ে গেল তারেক? দুজনাই তো চুরি করে ইলেকশন করছে সব পক্ষ মিলে, তো তারেক কেন একাদশী হইল? আর আপনারাই বা কেন ইউনূসের এত খেদমতগার হয়ে গেলেন? আপনারাও কি তার মানে চান না চীনের সাথে আমাদের সম্পর্কটা হোক? পরিষ্কার করে বলেন, এগুলো বিষয়ে আপনাদেরকে পরিষ্কার করে বলতে হবে। যদি না পারেন তাইলে আমরা বুঝবো যে আপনারা ইউনূসের দালাল ছাড়া অন্য কিছু না। এখন এইটা আপনারা কি হবে পরিষ্কার করে বলতে হবে। আর পরিণতিটা কি হবে, সমস্ত পলিটিক্যাল পার্টি পাবলিকের চোখে আপনার একটা গ্যাঞ্জাম ধান্দাল, এর বেশি অন্য কিছু হবে না। তা থেকে অবশ্য তারেকও বাদ যাবে না। এবং এই বিরোধ এবং গৃহযুদ্ধ টাইপের অবস্থা যদি চরমে উঠে, ওদিকে বাজেট পাবে কি পাবে না কোনো নিশ্চয়তা নাই, টাকা পয়সার সংকট যদি তীব্র হয়, মুদ্রাস্ফীতি যদি চরমে উঠে, সবকিছু মিলায়, তাহলে কি হবে? আমাদের দেশে না রাজনৈতিক দল থাকবে, না সরকার থাকবে, না বিরোধী দল থাকবে। জাস্ট ইমাজিন করেন। আপনারা যা করতেছেন এটা এইদিকে যাবে, ফলে যা করতেছেন দায়িত্ব নিয়ে করবেন। পরে বলেন না হা আগে তো বুঝি নাই, অমুকের কথায় ফুসলায় আমরা ওইদিকে চলে গেছি। বিএনপিকেও বলতেছি, এই যে আপনারা 72-এর সংবিধান রক্ষার নামে যা যা করছেন, এই যে এখনো যা করতেছেন, এটা আস্তে আস্তে আপনাদেরকে ইন্ডিয়ার কোলে নিয়ে যাবে আশ্রয়ের জন্য। এরপরে ডিসেম্বরে পাঠানোর, তো ইন্ডিয়া পাঠানোর হুমকি মানে কি? গ্যাঞ্জাম করবে বাংলাদেশে। ইন্ডিয়াতে এগুলোর জন্য সাইন দিতেছে, আগে ছিল রংপুর পলাশবাড়ি, এখন নতুন নতুন ইস্যু বানাই দিতেছেন আপনি। ইন্ডিয়ান না কেন করতে পারে, করতে থাকেন। তাহলে ইন্ডিয়াকে একটা ফ্যাক্টরি হিসেবে ঢুকাইতেছেন এই পুরো ঘটনার মধ্যে, অস্থিরতার মধ্যে, অস্থিতিশীলতা, একটা চরমতম অস্থিতিশীলতা, ডিরেকশনলেস একটা বাংলাদেশ হয়ে যাচ্ছে। কেউ জানেন না কেন করতেছেন। নেট ফলাফলটা হলো চায়নার সাথে কোন সম্পর্কে আমরা স্থবির হয়ে বসে থাকবে। এটা যদি আমাদের স্বার্থ হয় বুঝে শুনে করবেন, পরে বলবেন না যে আমরা জানতাম না। কিন্তু যেটা ঘটার সম্ভাবনা প্রবল, আপনারা এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন বাংলাদেশ সরকার বিহীন হয়ে যাবে, বাংলাদেশ দলগুলার পাবলিকের সামনে দাঁড়াইতে পারবে না, কোন মুখে দাঁড়াবে এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে। ফলে সেই বিশৃঙ্খল একটা পরিস্থিতি যদি না চান, তাহলে কে কি করতে চান, কেন এই কথা বলতেছেন, পাবলিকলি পরিষ্কার করে বলেন। করিয়া ভাবিও করিও না, ওকে দোষ দিয়ে পাবলিকের হাত থেকে বাঁচবেন না, এটা মনে রাখেন। এবং এত সহজে আর্মিও ক্ষমতা নিবে না আমার অনুমান। ওই যে বলেছি না, মিছিল করে যাবেন জাহাঙ্গীর গেটে, কি বলে ভাই আসো, সম্পত্তিবান সমাজের লোকেরা সবচেয়ে বেশি আগে যাবে, টাকা পয়সা লুট হয়ে যাবে আর্মি যদি ক্ষমতা না নেয়। এই বললে যদি তাদেরকে আনতে পারেন
তাহলে হয়তো বাঁচাবে বাংলাদেশকে। এছাড়া আর কে বাঁচাবে? রাজনৈতিক দল নাই, সংসদ নাই, সরকার নাই, এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে। আপনার কে কি জন্য কি করতেছেন কোনো তাল নাই। আর ইন্ডিয়া এই সুযোগ কি বসে থাকবে? ওইটা সুযোগ দেবে না।